পার্বত্য চট্টগ্রামের মারমা সমাজে প্রচলিত এক অদ্ভুত বেশ রহস্যময় বিশ্বাসের কথা যদি ভাবি, যেখানে বৌদ্ধ ধর্ম তো আছেই, কিন্তু তার পাশাপাশি টিকে আছে অনেক লোকজ বিশ্বাস, তন্ত্রমন্ত্রের চর্চা। ঠিক, অনেকটা যেন ওদের নিজেদের মতো করে এক ধরনের কি বলবো ড্র্যাকুলা বা ভ্যাম্পায়ার, যার নাম ওরা দেয় ফো। হ্যাঁ, এই ফো ইন্টারেস্টিং। থেরওয়াদ বৌদ্ধ ধর্ম তো মারমাদের প্রধান ধর্ম, কিন্তু এই লোকজ বিশ্বাসগুলো এই তন্ত্রমন্ত্র, আত্মা, এগুলোর প্রভাবও তো বেশ গভীর, তাই না? অবশ্যই, ওদের দৈনন্দিন জীবন, ভয়, ভাবনা, কল্পনা, এগুলোর সাথে এই বিশ্বাসগুলো একেবারেই মিশে আছে। প্রকৃতি পূজা, বিভিন্ন আত্মা বা অশুভ শক্তির ধারণা, আর তারই অংশ হিসাবে তন্ত্র সাধনা বেশ গুরুত্বপূর্ণ। আজ তাহলে আমরা এই ফো নিয়েই একটু গভীরে যাই। মারমা লোককথা আর মংসিং নিওয়ের যে গবেষণা আছে তার উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করি এই ফো আসলে কি, এর পেছনের আধ্যাত্মিক বা তান্ত্রিক ধারণাটা কেমন। আর মারমা সংস্কৃতিতে এর জায়গাটাই বা কোথায়? চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যদি বলি ফো জিনিসটা আসলে কি, সহজ ভাষায়। সহজ কথায় বললে ফো হলো মারমা বিশ্বাস অনুযায়ী এক ধরনের অশুভ প্রেতাত্মা, ধরুন এক ধরনের মন্দ আত্মা বা স্পিরিট। কিন্তু এটা কি সাধারণ ভূতের মতো? না, ঠিক সাধারণ ভূত নয়। একে বিশেষ তান্ত্রিক সাধনার মাধ্যমে জাগিয়ে তোলা হয় বা আহ্বান করা হয়। এটা কিন্তু নিজে থেকে আসে না। ও, তার কেউ ইচ্ছে করে এটাকে তৈরি করে? কিন্তু কিভাবে? মৃত্যুর পর আত্মা কি আবার? বিশ্বাসটা অনেকটা এরকম যে যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় নির্দিষ্ট কোনো প্রেত বা জিন সাধনা করে থাকে, তার মৃত্যুর পর সেই সাধকের আত্মাই নাকি তার নিজের মৃতদেহে আবার ফিরে আসে। নিজের মৃতদেহে? হ্যাঁ, আর তখন সেই মৃতদেহটাই রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে ফো হিসেবে। দিনের বেলায় মৃত, কিন্তু রাতে জীবন্ত। সত্যি? তাহলে এই ফোকে কাজে লাগিয়ে সাধক কি করে? কোনো উদ্দেশ্য থাকে নিশ্চয়ই। দেখুন, দিনের আলোয় ফো একদম নিষ্ক্রিয়, মৃতদেহের মতোই, কিন্তু সূর্য ডুবার পর যখন সে সক্রিয় হয়, তখন সাধক তার মাধ্যমে কিছু অলৌকিক ক্ষমতা পাওয়ার চেষ্টা করে। কি রকম ক্ষমতা? যেমন ধরুন, অনেক দূরের জিনিস দেখতে পাওয়া, কাউকে বশ করা বা অন্যের ওপর প্রভাব খাটানো, এই ধরনের আর কি। এর জন্য কি বিশেষ কোনো পদ্ধতি আছে? সাধনাটা কিভাবে করে? হ্যাঁ, নির্দিষ্ট কিছু গোপন মন্ত্র আছে, কিছু আচার অনুষ্ঠান পালন করতে হয়। এটাকে বলে ফৌজ সাধনা। এটা সাধারণত রাতের গভীরে লোকালয় থেকে দূরে কোনো নির্জন জায়গায় করা হয়। তার অলৌকিক ক্ষমতা অর্জনই মূল লক্ষ্য। এই জ্ঞান কি সবাই পায়? হ্যাঁ, ক্ষমতা অর্জনই প্রধান উদ্দেশ্য, তবে এই জ্ঞান অত্যন্ত গোপন রাখা হয়। আর সাধকদের মধ্যে এক ধরনের সূক্ষ্ম প্রতিদ্বন্দ্বিতাও চলে। প্রতিদ্বন্দ্বিতা কেন? শোনা যায় যে এই সাধনায় সফল হয় সে নাকি খুবই শক্তিশালী হয়ে ওঠে, অন্য কোনো তান্ত্রিক সহজে তার ক্ষতি করতে পারে না। আচ্ছা, এই যে মৃতদেহটা জীবন্ত হয়ে ওঠে, এর কি কোনো বিশেষত্ব থাকে? প্রথম দিকে কেমন থাকে? শুরুতে বেশ দুর্বল থাকে। যেমন ধরুন, প্রথম রাতে হয়তো মৃতদেহটার শুধু চোখের পাতা একটু নড়ল বা চামড়ায় সামান্য কাঁপুনি দেখা গেল। ও, কিন্তু প্রতিদিন রাতে সাধনা যত এগোয় এর শক্তিও তত বাড়তে থাকে। কয়েকদিনের মধ্যে নাকি সে রীতিমতো মানুষের সাথে তর্ক করার মতো ক্ষমতাও পেয়ে যায়। তর্ক করে জীবন্ত মৃতের সাথে? হ্যাঁ, লোককথা তো তাই বলে। আর ভোরের আলো ফোটার আগেই সে নাকি সাধকের কাছে খুব কাকুতি মিনতি করে তার বিশ্রামের জায়গায় ফিরে যাওয়ার জন্য। দিনের আলোয় সে টিকতে পারে না। ইন্টারেস্টিং। আচ্ছা, এই ফো কি সব একই রকম, নাকি এদের মধ্যেও প্রকারভেদ আছে? মংসিং নিও মূলত 4 ধরনের ফোয়ের কথা উল্লেখ করেছেন। সংক্ষেপে বললে, ফো বাচাল ফো। বাচাল? হ্যাঁ, যে সারা রাত তর্ক করে। দ্বিতীয়টা হলো সোয়াই ফো, রসিক ফো। রসিক ফো, সে আবার কি করে? সে নাকি মানুষের সাথে ঠাট্টা মশকরা করে। তৃতীয়টা লুং ফো, কুস্তিগির ফো। আর চতুর্থটা হলো চা ফো বা খাদক ফো। বাচাল, রসিক, কুস্তিগির আর খাদক। শেষেরটা শুনি তো কেমন যেন লাগছে। এর ক্ষুধা নাকি অসম্ভব তীব্র আর অতৃপ্ত। সামনে মানুষ বা পশু যা পায় তাই নাকি খেয়ে ফেলে। লোককথায় এমনও আছে যে এর কারণে একসময় নাকি পুরো গ্রাম উজাড় হয়ে গিয়েছিল। সর্বনাশ! এটা কি তাহলে কোনো কিছু রূপক? হয়তো কোনো মহামারী বা দুর্ভিক্ষ? হ্যাঁ, হতেই পারে। হয়তো সেই সময়ের মানুষের অজানা কোনো ভয়ঙ্কর রোগ
বা দুর্ভিক্ষের প্রতি যে ভয়, সেটাই এই খাদক ফোয়ের রূপে মূর্ত হয়েছে, যা পুরো জনপদ শেষ করে দিতে পারে। মানে এই ফোয়ের গল্পগুলো শুধু ভূতের গল্প নয়, এর একটা গভীর সাংস্কৃতিক তাৎপর্যও আছে, তাই তো? অবশ্যই আছে। এই লোককথাগুলো থেকে মারমাদের জীবন দর্শন, তাদের ভয়, প্রকৃতির সাথে তাদের সম্পর্ক অনেক কিছুই বোঝা যায়। আবার দেখুন, একদিকে যেমন এই তন্ত্র বা বিশেষ জ্ঞান সমাজের সম্মান আনে দেয়, তেমনি এর অপব্যবহার করলে যে শাস্তি হতে পারে সেই বার্তাও কিন্তু গল্পগুলোর মধ্যে থাকে। মানে এক ধরনের সামাজিক নৈতিকতার শিক্ষাও দেয়। আর এই ঐতিহ্যটা টিকে আছে কিভাবে? নিশ্চয়ই মুখে মুখে গল্পগানের মাধ্যমে। একদম। গান, গল্প, লোকগীতির মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই কাহিনীগুলো চলে আসছে, আর মারমা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে, তাকে সমৃদ্ধও করছে। তাহলে বোঝা যাচ্ছে আসলে শুধু একটা অশুভ আত্মা নয়, এটা মারমা লোকবিশ্বাসের একটা বেশ জটিল আর বহুমাত্রিক দিক, যেখানে মিশে আছে তন্ত্র সাধনা, অলৌকিক ক্ষমতার লোভ, নানা রকম ভয়, সামাজিক নীতি আর অবশ্যই গভীর সাংস্কৃতিক ঐতিহ্য। ঠিক। আর এখানেই কিন্তু একটা প্রশ্ন ভাবায়, যা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন। কি রকম? দেখুন, মারমা সমাজে বৌদ্ধ ধর্মের মতো একটা প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক ধর্ম রয়েছে। তার পাশাপাশি এই ধরনের আদিম লোকজ বিশ্বাস, এই তন্ত্র সাধনা, এগুলো কিভাবে এত শক্তিশালীভাবে আজও টিকে আছে? এটা আসলেই ভাবার মতো বিষয়। হ্যাঁ, মানে আজকের এই আধুনিক শিক্ষার আলোতেও মানুষের মনে তাদের ভয় বা টিকে থাকার কৌশলের ওপর এই প্রাচীন বিশ্বাসগুলোর প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে, এটা কিন্তু সত্যি একটা গভীর প্রশ্ন।